আজ আমরা যে সোর্সটি নিয়ে আলোচনা করছি সেটির শুরুটাই বেশ অস্বস্তিকর একটা দৃশ্য দিয়ে। অস্বস্তিকর বললেও কম বলা হয়। ভাবুন একবার, ক্লাইন নামের একজন একটা অ্যাপার্টমেন্টে ঢুকছেন, আর ঢোকার সাথে সাথেই নাকে এলো পচা মাংসের একটা তীব্র গন্ধ। উফ! আর ভেতরের দৃশ্যটা তো আরও ভয়ঙ্কর। একদম, একটা রকিং চেয়ারে বসে আছে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ। কিন্তু দেখুন, ঘটনাস্থলে ক্লাইন এটা নন, ওখানে আরও কয়েকজন উপস্থিত। ড্যান স্মিথ, যিনি মনে হচ্ছে দলের নেতা। হ্যাঁ, আর ফ্রাই নামের একজন কর্পস কালেক্টর, আর সবচেয়ে রহস্যময় চরিত্র ওল্ড নীল। ঠিক, কিন্তু ক্লাইনের জন্য ব্যাপারটা কখন ব্যক্তিগত হয়ে যায় জানেন? যখন ড্যান তাকে জিজ্ঞেস করে জায়গাটা চেনা চেনা লাগছে। আর প্রশ্নটা শোনার সাথেই সাথেই ক্লাইনের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। হ্যাঁ, আর তিনি দুটো অদ্ভুত শব্দ শুনতে পান, হর্নাসিস, ফ্লেগ্রিয়া। এই শব্দগুলো কি, কোনো জায়গার নাম নাকি কোনো কোড? আসলে সোর্স অনুযায়ী এই শব্দগুলো সরাসরি একটা অভিশপ্ত নোটবুকের সাথে জড়িত। এগুলো অনেকটা পাসওয়ার্ডের মতো, যা ক্লাইনের অবচেতন মনের সাথে একটা সংযোগ তৈরি করছে। আচ্ছা, তার এটা কোনো সাধারণ তদন্ত নয়। একেবারেই না। তদন্তকারীর নিজের স্মৃতিও এই রহস্যের একটা অংশ হয়ে উঠছে। তো তদন্তে জানা গেল বৃদ্ধার নাম কেটি বাইবা, আর তার ছেলে রে বাইবা সে নিখোঁজ। আর সবার সন্দেহ ওই অভিশপ্ত নোটবুকটা, অ্যান্টোগোনাস পরিবারের সেই নোটবুক। রের কাছেই আছে, কিন্তু সমস্যাটা হলো রে কি দেখতে কেমন তা তো কেউ জানে না। আর এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। যেখানে সাধারণ পুলিশি তদন্তের সীমা শেষ হয়ে যায়, সেখান থেকে ওল্ড নেইলের কাজ শুরু হয়। ওই রিচুয়ালের ব্যাপারটা, তাই না? হ্যাঁ, কিছু পাউডার আর তরল মিশিয়ে একটা তেলেতুর্গিয়া বা রিচুয়াল শুরু করেন তিনি। এটা কিন্তু কোনো জাদু বা ভেলকিবাজি নয়। তাহলে কি? সোর্স বলছে এর মাধ্যমে তিনি ঘরের বাতাসে ভেসে থাকা স্মৃতিকে ব্যবহার করতে পারেন। বাতাসে ভেসে থাকা স্মৃতি? অবিশ্বাস্য। তার তো তদন্তের সব নিয়মকানুনই পাল্টে গেল। ঠিক তাই। আর তারপর যা হলো সেটা তো তিনি একটা কলম দিয়ে হুবহু রে বয়বারের একটা ছবি এঁকে ফেললেন। কোথা থেকে পেলেন এই ছবি? ওই যে বললাম, ঘরের বাতাসে আটকে থাকা স্মৃতি থেকে। ছবিতে দেখা গেল রের কালো চুল, গভীর নীল চোখ, আর মুখের বাঁদিকে একটা নকল দাঁত। একদম। এটা আমাদের বুঝিয়ে দেয় যে এই গল্পের জগতে লজিকের চেয়ে রিচুয়াল বা আধ্যাত্মিক নিয়ম অনেক বেশি শক্তিশালী। কিন্তু একটা ব্যাপার আমার অদ্ভুত লাগছে। ওল্ড নীল এত সহজে ছবিটা এঁকে ফেলল, কিন্তু ক্লাইনের যে ক্ষমতাটা ছিল, ওই ডাউজিং রড, ওটার কি হলো? ওটাই তো গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং দিক। মানে? ক্লাইন ছবিটা পাওয়ার পর তার রডটা দিয়ে রেকে খোঁজার চেষ্টা করে, কিন্তু রডটা স্থির হয়ে ঘোরার বদলে এলোমেলোভাবে ঘুরতে থাকে। তার কোনো একটা শক্তি, ঠিক কোনো একটা অসুখ ইচ্ছাকৃতভাবে তাদের পথ আটকে দিচ্ছিল। এটা বোঝানোর জন্যই লেখক এই বৈপরীত্যটা তৈরি করেছেন। একদিকে ওল্ড নীলের ক্ষমতা কাজ করছে, কিন্তু অন্যদিকে মূল নায়কের ক্ষমতা হার মানছে। তার পুরো চেষ্টাটাই ব্যর্থ হলো। হ্যাঁ, ফেরার পথে ক্লাইন তো বেশ হতাশ। সে ওল্ড নেইলকে জিজ্ঞেসও করে, আচ্ছা, এই রহস্যময় নোটবুকটা রে বাইবারের কাছেই কেন পাঠানো হয়েছিল? ওল্ড নীলের উত্তরটাও ছিল বেশ অনুমান নির্ভর। তিনি বললেন, হতে পারে রে অ্যান্টোগোনাস পরিবারের শেষ বংশধর, বা তার ভাগ্য কোনোভাবে ওই নোটবুকের সাথে বাধা। কিন্তু ক্লাইন যখন আফসোস করছিল যে সে নোটবুক বা রে কাউকে খুঁজে পেল না, তখন ওল্ডনেল হেসে একটা অদ্ভুত কথা বলেন। হ্যাঁ, বলেন। কি কথা? তিনি বলেন, এটা তোমার জন্য ভালোই হয়েছে। বাহ, এটাই তো সবচেয়ে চমকপ্রদ অংশ। একজন তদন্তকারী যখন তার লক্ষ্য খুঁজে পেতে ব্যর্থ হয়, তখন সেটা তার জন্য ভালো কেন হতে পারে? ঠিক, ওল্ড নেইলের এই শেষ কথাটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। লেখক কি এটাই বলতে চাইছেন যে কখনো কখনো সব রহস্যের সমাধান না হওয়াই ভালো? কিছু সত্য এতটাই বিপজ্জনক যে তা থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ? হতে পারে, অথবা হয়তো এর পেছনে আরও বড় কোনো বিপদ লুকিয়ে আছে, যা থেকে ক্লাইন আপাতত বেঁচে গেল। ভাবার মতো বিষয়। তো গল্পের নায়ক ক্লেইন, সে তার পরামর্শদাতা ওল্ড নীলের সাথে কথা বলছে। আচ্ছা। ক্লেইন তাকে আশ্বাস দিচ্ছে যে একটা রহস্যময় নোটবুক নিয়ে যে বিপদ ছিল সেটা আপাতত কেটে গেছে। কিন্তু ক্লেনের মন থেকে ভয়টা যাচ্ছে না, তাই তো? একদমই না। তার মনে হচ্ছে বিপদটা ঠিক যেন পুরোপুরি যায়নি, কোথাও একটা অস্বস্তি রয়েই গেছে। আর এই মানসিক অবস্থাটা কিন্তু খুব বাস্তব।
একটা বড় ধাক্কার পর মন স্বাভাবিক হতে তো সময় নেয়। কিন্তু দেখুন, ঠিক যখন আমরা এই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে ভাবছি, তখনই খুব বাস্তব একটা জিনিস সামনে আসে। হ্যাঁ, টাকা। তাদের অফিসে মিসেস ওরিয়ানা ঢোকেন আর খবর দেন যে একটা সফল কাজের জন্য 200 পাউন্ড পাওয়া গেছে। যেটা ওই সময়ে বিশাল একটা অঙ্ক। হ্যাঁ, আর ক্লেইন তার নিজের ভাগের 10 পাউন্ড পায়। তো মনে হচ্ছে, যাক, বিপদ গেছে, টাকাও এসেছে। এবার হয়তো সব স্বাভাবিক হবে। কিন্তু এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। ঠিক, কারণ দেখা যায় এই জগতের নিয়মকানুন আমাদের চেনা জগতের থেকে একদম আলাদা। মিসেস ওরিয়ানা ক্লায়েন্টকে কি বলেছিল মনে আছে? হ্যাঁ, বলেছিলেন, আমরা খুবই সাধারণ একটা নিরাপত্তা সংস্থা। এই কথাটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ হলেও এর গভীরে একটা অন্য অর্থ লুকিয়ে আছে। তাদের অসাধারণ ক্ষমতাকে একটা সাধারণ মোড়কে ঢেকে রাখার চেষ্টা। একদম। কিন্তু গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা ঠিক এখানেই আসে। ক্লিন আবিষ্কার করে যে তার পরামর্শদাতা নীল, এত জ্ঞানী, এত ক্ষমতাশালী একজন মানুষ, যিনি সপ্তাহে 12 পাউন্ডের মতো ভালো মাইনে পান, তিনি আসলে প্রায় নিঃস্ব। এটা কিভাবে সম্ভব? ঠিক, আর এখানেই গল্পের আসল জগতের নিয়মটা প্রকাশ পায়। নীল জানায় যে তাদের মতো বিয়ন্ডার, মানে যারা এইসব অতিপ্রাকৃত ক্ষমতার চর্চা করে, হ্যাঁ তাদের কাছে এই টাকা প্রায় অর্থহীন। হ্যাঁ, কারণ তাদের আসল প্রয়োজন হল বিশেষ রিচুয়ালের জন্য উপকরণ, হুম, যা সাধারণ টাকায় কেনা প্রায় অসম্ভব। তার মানে ক্লেন একজন সিয়ার বা ভবিষ্যদ্রষ্টা হিসেবে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য শুধু মানসিক চর্চা করলেই হবে না, তার বাস্তব উপকরণেরও প্রয়োজন। একদম। আর এই উপকরণগুলো চার্চ থেকে খুব সীমিত পরিমাণে পাওয়া যায়। বাকিটা কিনতে হয় গোপন বাজার থেকে, আন্ডারগ্রাউন্ড মার্কেট থেকে, হুম। যেখানে দাম আকাশ ছোঁয়া। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, চার্চগুলোর তো অনেক ক্ষমতা, তারা কেন এই গোপন বাজার চলতে দিচ্ছে? প্রথমত, সব উপকরণ নিষিদ্ধ করা অসম্ভব, কারণ অনেক কিছুই তো সাধারণ জিনিস থেকে তৈরি হয়। আচ্ছা, কিন্তু তার চেয়েও বড় কারণ হল নিয়ন্ত্রণ। এই বাজারটা চলতে দিলে তারা অন্তত জানতে পারে কারা কি কিনছে বা কোনো গোপন সংগঠন সক্রিয় হচ্ছে। বোঝা যাচ্ছে, মানে পুরোপুরি নিষিদ্ধ করলেই সবকিছু তাদের নাগালের বাইরে চলে যাবে। ঠিক তাই। তার মানে বিপদ কেটে যাওয়ার পর ক্লেইন এখন এক নতুন চ্যালেঞ্জের মুখে। হুম, তার আর কোনো রহস্যময় নোটবুক বা বাইরের শত্রু নেই, কিন্তু নিজের উন্নতির জন্য যে উপকরণ দরকার তা জোগাড় করার মতো টাকাও নেই। আর তাই সে নীলকে অনুরোধ করে তাকে ওই গোপন বাজারে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নীলও সেখানে ঋণের দায় জর্জরিত, সে যেতে রাজি হয় না। আর এখানেই গল্পটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। ক্লেইন, যে কিছুক্ষণ আগেই 10 পাউন্ড পেয়েছিল, সে বুঝতে পারে যে পরামর্শদাতা বা সংগঠনের ওপর নির্ভর করে সে এগোতে পারবে না। সে অন্যের সাহায্যের অপেক্ষা করে না। নিজের পথটা নিজেই খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অতীতের বিপদ শেষ, কিন্তু এক নতুন ব্যক্তিগত যাত্রা শুরু হল। যখন সে একা ডিভিনেশন ক্লাবের দিকে রওনা হয়, তাহলে শুরুতে যে প্রশ্নটা ছিল, তার একটা উত্তর পাওয়া গেল। বাইরের বড় বিপদ কেটে যাওয়ার পরেই আমরা হয়তো নিজেদের আসল প্রয়োজনগুলো আর সীমাবদ্ধতাগুলো বুঝতে পারি। ক্লেনের জন্য আসল লড়াইটা তো এখন শুরু হলো। হ্যাঁ, এটা টাকা বা ক্ষমতার লড়াই নয়, এটা আত্মনির্ভরশীলতার লড়াই। এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে, বড় কোনো শত্রুকে হারানোর চেয়েও কি নিজের পথ একাই তৈরি করার চ্যালেঞ্জটা বেশি কঠিন? বাইরের ঝড় থেমে যাওয়ার পর আমরা নিজেদের ভেতরের কোনো যাত্রার জন্য প্রস্তুত হই। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা টিঙ্গেন শহরের একটা বেশ রহস্যময় জায়গা, ডিভাইনেশন ক্লাব। হুম, আর আমাদের গল্পের চরিত্র ক্লেন মরেটি, সে কিন্তু সেখানে ফিরে এসেছিল। তবে যার খোঁজে সে এসেছিল সেই ভবিষ্যৎবক্তা মিস্টার গ্লাসেস উধাও। হ্যাঁ, আর এখান থেকেই গল্পটা একটা অদ্ভুত মোড়ে নেয়। কারণ ক্লেইন সেখানে কিন্তু নিজের ভাগ্য জানতে যায়নি। একদমই না, সে এক অবাক করা সিদ্ধান্ত নেয়, তাই না? সে নিজেই ক্লাবের সদস্য হতে চায়। ঠিক, আর এখান থেকেই তার আসল পরীক্ষাটা, মানে তার বুদ্ধির খেলাটা শুরু হয়। তো সদস্য হওয়ার প্রক্রিয়াটা বেশ সোজাসাপটা ছিল। 5 পাউন্ড ফি আর একটা ফর্ম পূরণ করতে হবে। কিন্তু ওই ফর্মেই সে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাল চেলে দেয়। ঠিক, সে নিজের জন্ম তারিখের জায়গাটা খালি রেখে দেয়। আচ্ছা, এটা কি শুধু নিজের পরিচয় গোপন রাখার জন্য? না না, এর পেছনের কারণটা আরও অনেক গভীর। দেখুন, এই রহস্যময় জগতে জন্মতারিখ মানে শুধু কয়েকটা সংখ্যা নয়। আচ্ছা, এটা হলো আপনার আধ্যাত্মিক জগতের একটা চাবিকাঠি।
একজন ভালো সিয়ার বা দ্রষ্টা এটা ব্যবহার করে আপনার অতীত ভবিষ্যৎ সবকিছু জেনে ফেলতে পারে। তার মানে এটা ছিল ওর নিজেকে বাঁচানোর প্রথম পদক্ষেপ। একদম। ক্লাবে পা রাখার আগেই সে নিজের সুরক্ষার ব্যবস্থা করে ফেলেছিল। সদস্য তো হলো, তারপরের পদক্ষেপটা আমার কাছে আরও বেশি সাহসী মনে হয়েছে। সে সরাসরি ব্যবসায় নেমে পড়ল। হ্যাঁ, আর দামটা রাখল মাত্র 2 পেন্স। ভাবা যায়, মাত্র 2 পেন্স, মানে সবচেয়ে সস্তা হওয়ার চেষ্টা। এরপর সে ক্লাবের মিটিং রুমে যায়। সেখানে হ্যানাস ভিনসেন্ট নামে একজন অ্যাস্ট্রোলব বা জ্যোতিষচক্র নিয়ে কিছু বলছিলেন। আর এখানেই আমরা প্রথমবার ক্লেইনের একটা বিশেষ ক্ষমতার ঝলক দেখতে পাই, স্পিরিট ভিশন। হ্যাঁ, এই স্পিরিট ভিশন জিনিসটা ঠিক কি? মানে ও কি অন্যদের থেকে আলাদা কিছু দেখতে পায়? অনেক আলাদা। ধরুন, এটা এক ধর্মের আধ্যাত্মিক এক্স-রে। এই ক্ষমতা দিয়ে সে মানুষের শরীরের ভেতরের শক্তি প্রবাহ বা যাকে অরা বলে সেটা দেখতে পায়। ও আচ্ছা। আর হ্যানাসের অরা দেখেই সে বুঝে পেলে যে লোকটা শুধু চিন্তিত নয়, তার শরীরে একটা নির্দিষ্ট জায়গাতেও সমস্যা আছে। দারুণ তো। কিন্তু এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার ব্যবসায়িক বুদ্ধিটা ঠিক জায়গায় ছিল না। একদম। আর এই ভুলটা তাকে ধরিয়ে দেয় আরেকজন সদস্য, এডওয়ার্ড স্টিভ। হ্যাঁ, ওই যে বিখ্যাত কথাটা যে সাধারণ মানুষ যখন ভবিষ্যৎ বক্তার কাছে আসে তারা সবচেয়ে সস্তা বা সবচেয়ে দামি কাউকে বিশ্বাস করে না। ঠিক, তারা খোঁজে মাঝামাঝি কিছু, একটা নির্ভরযোগ্য দাম। কিন্তু কম দামে বেশি গ্রাহক টানা এটা তো একটা সাধারণ ব্যবসায়িক কৌশল। তাহলে ক্লেনের ক্ষেত্রে এটা ভুল কেন হলো? চমৎকার প্রশ্ন। কারণ তার পণ্য তো কোনো সাধারণ জিনিস নয়, সে তো বিশ্বাস আর রহস্য বিক্রি করছে, তাই না? হ্যাঁ, ঠিক। আর এই ধরনের বিষয় মানুষ সস্তা জিনিসকে নির্ভরযোগ্য মনেই করে না। তাদের মনে হয় সস্তার ৩ অবস্থা। তার মানে নিজের ভুলটা বুঝতে ওর এক মুহূর্ত দেরি হলো না। একদম। এই শিক্ষাটা পাওয়ার সাথে সাথেই সে ছুটল অ্যাঞ্জেলিকার কাছে। গিয়ে বলল, আমার পারিশ্রমিক পাল্টে দিন, 2 পেন্স নয়, 8 পেন্স। ঠিক, এই দামটা তাকে একই সাথে রহস্যময় আর বিশ্বাসযোগ্য করে তুলবে। ও শুধু নিজের দাম বাড়ায়নি, নিজের গুরুত্বটাও বাড়িয়ে দিয়েছে। তো ক্লেইন যখন এই নতুন কৌশলটা নিয়ে একটু স্বস্তি পেয়েছে, ঠিক সেই মুহূর্তে গল্পে একটা নতুন মোড় আসে। হ্যাঁ, হ্যানাস ভিনসেন্ট একটা রূপোলি আয়না হাতে মিটিং রুম থেকে বেরিয়ে এলেন। আর তিনি এক অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি বললেন তিনি সদস্যদের একটা নতুন পদ্ধতি শেখাতে চান, ম্যাজিক মিরর ডিভিনেশন, মানে জাদুর আয়নায় ভাগ্য গণনা। নামটা শুনতেই তো বেশ আকর্ষণীয় লাগে। ক্লাবের সবাই বেশ উত্তেজিত হয়ে পড়েছিল। কিন্তু ক্লেনের মনে একটা শীতল স্রোত বয়ে গেল। ওর ভেতর থেকে কেউ যেন চিৎকার করে বলছিল, এটা নিরাপদ নয়। আর এখানে আমরা একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছি, কেন কেন এই জাদুর আয়নার ভাগ্য গণনা নিরাপদ নয়? এর পেছনে এমন কি বিপদ বা রহস্য লুকিয়ে আছে যা শুধুমাত্র ক্লেইন বুঝতে পারছে, কিন্তু ক্লাবের বাকি অভিজ্ঞ সদস্যরা তারা কিছুই আঁচ করতে পারছে না। আর গল্পের শুরুতেই আমরা ক্লেনের সাথে পরিচিত হচ্ছি। উনি এই ক্লাবের নতুন সদস্য, কিন্তু গোপনে একজন সত্যিকারের সিয়ার বা দ্রষ্টা। আর সে ক্লাবে এসেছে একজনকে পরোক্ষ করতে, ক্লাবের বিখ্যাত ভবিষ্যৎ বক্তা হানাস ভিনসেন্টকে। কেন? তার উদ্দেশ্যটা কি ছিল? ক্লেনের ভয়টা ছিল হানাস কি কোনো বিপজ্জনক জ্ঞান ছড়াচ্ছেন, এমন কিছু যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। বিপজ্জনক? ভবিষ্যৎবাণী আবার কতটা বিপজ্জনক হতে পারে? আসলে এই জগতে ভবিষ্যৎবাণী 3 ধরনের হয়। প্রথমটা তো সাধারণ, নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে, ধরুন ট্যারট কার্ড। আচ্ছা। দ্বিতীয়টা হলো জ্যোতিষশাস্ত্রের মতো, গণনা আর ব্যাখ্যা। কিন্তু তৃতীয় প্রকারটা, ওটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে? বাইরের কোনো অজ্ঞাত বা অতি প্রাকৃত সত্তার সাথে সরাসরি যোগাযোগ করা। এটা অনেকটা একটা দরজা খোলার মতো, যার ওপারে কি আছে কেউ জানে না। ক্লেনের ভয়টা ছিল হানাস ওই পথে হাঁটছেন কিনা। ও আচ্ছা, তাহলে ক্লাসে কি হলো? হানাস কি আসলেই বিপজ্জনক কিছু শেখাচ্ছিলেন? না, হানাস যা শেখাচ্ছিলেন তা হল ম্যাজিক মিরর ডিভিনেশন। ম্যাজিক মিরর মানে আয়না দিয়ে? হ্যাঁ, পদ্ধতিটা বেশ নাটকীয়। একটা রূপার প্রলেপ দেওয়া আয়না নিয়ে দেবতাদের কাছে প্রার্থনা করতে হবে, তারপর আলতো করে মাটিতে ফেলে দিতে হবে। আয়নাটা ভেঙে যাবে তো? ঠিক, আর ওই ভাঙা টুকরোগুলোর নকশা দেখেই নাকি ভবিষ্যৎ বলা যাবে। বাহ, শুনতে তো বেশ জাঁকজমকপূর্ণ লাগছে। কিন্তু ক্লেইন এটা দেখে স্বস্তি পেল কেন? এখানেই তো আসল ব্যাপারটা। ক্লেন জানে যে এটা আসলে একটা লোক দেখানো কৌশল। লোক দেখানো? হ্যাঁ, কারণ সত্যিকারের শক্তিশালী দ্রষ্টা,
যাদের বিয়ন্ডার বলা হয় তারা তো আয়নার ভাঙা টুকরোর নকশা দেখে না, তারা সরাসরি আয়নার ভেতরেই ভবিষ্যতের ছবি বা তথ্য দেখতে পায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে হানাসের পদ্ধতিটা আসলে নিরাপদ ছিল। একদম। এতে কোনো বাইরের সত্তার সাথে যোগাযোগের ঝুঁকি নেই। ক্লেইন বুঝতে পারল হানাস একজন শিল্পী, কোনো বিপজ্জনক জাদুকর নন। তাহলে তো ক্লেইনের দুশ্চিন্তা মিটে গেল, কিন্তু দিনটা নাকি তার জন্য খুব একটা ভালো কাটেনি। একদমই না। মানে সে ভেবেছিল ক্লাবের অন্য সদস্যরা হয়তো তার কাছেও ভবিষ্যৎ জানতে আসবে। কিন্তু আসেনি। না, সবাই হানাসের ওই জাঁকজমকপূর্ণ প্রদর্শনীতেই মগ্ন ছিল। কেউই ক্লেইনের দিকে ফিরেও তাকায়নি। দিন শেষে সে প্রায় খালি হাতেই ক্লাব থেকে বেরিয়ে যায়। আহারে, নিজেকে নিশ্চয়ই খুব ব্যর্থ মনে হচ্ছিল তার। হ্যাঁ, এক ধরনের ইম্পোস্টার সিনড্রোম, তাই না? নিজের আসল ক্ষমতা দিয়ে নয়, বরং গ্রাহক পাওয়া না পাওয়া দিয়ে নিজের সাফল্য মাপছে। সে তো নিজেকে ব্যর্থ ভেবে চলে গেল, কিন্তু গল্পের আসল মোড়টা তো ঠিক এর পরেই আসে। ঠিক তাই। ক্লেইন বেরিয়ে যাওয়ার পরপরই ক্লাবের 2 সদস্যের দেখা হয়, এডওয়ার্ড আর গ্লাসিস। এডওয়ার্ড তার বন্ধু গ্লাসিসকে দেখে একেবারে চমকে ওঠে, কারণ তাকে প্রায় মৃতপ্রায় দেখাচ্ছিল। অথচ কিছুদিন আগেই এডওয়ার্ড ভবিষ্যৎবাণী করে বলেছিল যে গ্লাসিসের কোনো বড় অসুস্থতা হবে না। তাহলে গ্লাসিসের কি হয়েছিল? গ্লাসিস জানায় যে সে নিউমোনিয়ায় প্রায় মরতে বসেছিল। ডাক্তাররা তো জবাবই দিয়ে দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা অলৌকিক ওষুধ তাকে বাঁচিয়ে দিয়েছে। অলৌকিক ওষুধ? হ্যাঁ, আর ঠিক তখনই ক্লাবের একজন কর্মচারী এসে জানায় যে মিস্টার মোরেটি নামে একজন নতুন সদস্য ক্লাবে যোগ দিয়েছেন। মিস্টার মোরেটি? এটা তো ক্লেনেরই পুরো নাম। ঠিক। আর এই নামটা শোনা মাত্রই গ্লাসেস উত্তেজিত হয়ে ওঠে। সে প্রায় চিৎকার করে এডওয়ার্ডকে বলে, উনিই সেই জাদুকরী ডাক্তার। কি বলল? সে বলল, উনি একজন অত্যন্ত 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 শক্তিশালী। ভাবা যায় যে দ্রষ্টা নিজেকে ক্লাবের সবচেয়ে ব্যর্থ সদস্য ভাবছিল, তিনিই আসলে ছিলেন ঘরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার আসল ক্ষমতা কেউ বুঝতেও পারেনি, কেবল সেই ব্যক্তি ছাড়া যার জীবন তিনি বাঁচিয়েছেন। তার কাজটা ছিল নীরব, কিন্তু তার প্রভাব ছিল জীবনদায়ী। আর এখানেই বোধহয় আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? যখন সত্যিকারের দক্ষতা বা প্রতিভা আমাদের পরিচিত ছকের মতো দেখতে হয় না, তখন আমরা কি তাকে চিনতে পারি? ঠিক। আমরা কতবার আসল জ্ঞানকে হয়তো উপেক্ষা করি, কারণ তা যথেষ্ট জাঁকজমকপূর্ণ নয় বা আমাদের প্রত্যাশার সাথে মেলে না। শুরুটা কিন্তু একদম সাধারণ, মানে একটা ডিনার টেবিল থেকে। একদিকে যেমন একটা পরিবারের স্বপ্ন, সামাজিক উন্নতির আকাঙ্ক্ষা, আবার অন্যদিকে কিভাবে একটা সাধারণ জীবনে অতি প্রাকৃত জগতের প্রবেশ ঘটে। তাহলে আমরা সরাসরি চলে যাই সেই ডিনার টেবিলে। মোরেট্টি পরিবার। ক্লেন তার ভাই বেনসনকে একটা নোট দিচ্ছে। 5 পাউন্ডের একটা নোট। হ্যাঁ, 5 পাউন্ড। বেনসন আর তার বোন মেলিসা দুজনেই তো অবাক হয়ে গেছে। হওয়ারই কথা, কারণ বেনসনের সাপ্তাহিক বেতনই তো মাত্র 1 পাউন্ড 10 সলি। সেখানে 5 পাউন্ড তো বিশাল একটা অঙ্ক। বিশাল তো বটেই। আর এই টাকাটা দিয়ে বেনসন অ্যাকাউন্টিং বই কিনবে, নিজের পেশায় উন্নতি করতে চায়। আর মেলিসারও একটা জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য নতুন পোশাক দরকার। ঠিক। সবকিছুই আসলে তাদের ওই সামাজিক উন্নতির একটা চেষ্টা, তাই না? একদম। কিন্তু মজার বিষয় হল, ক্লেইন কিন্তু এই টাকার উৎসটা নিয়ে মনে মনে বেশ লজ্জিত। সে কিছু একটা লুকাচ্ছে। হ্যাঁ, পরিবারের এই সরল আকাঙ্ক্ষার পাশাপাশি তার নিজের একটা অন্য জগৎ তৈরি হচ্ছে। আর এই সামাজিক উন্নতির চেষ্টার মধ্যেই তো তাদের নতুন প্রতিবেশীর গল্পটা আসে। মিসেস শাউডের কাছ থেকে একটা বেশ ফর্মাল আনুষ্ঠানিক নিমন্ত্রণ আসে। মেলিসা জানায় যে মিসেস শাউড রবিবার বিকেলে দেখা করতে চান। আর ক্লেইন তো এই আনুষ্ঠানিকতা দেখে একটু অবাক হয়। তখনই বেনসন ব্যাপারটা বুঝিয়ে বলে যে আজকাল এটা একটা চল হয়েছে, মধ্যবিত্তরা অভিজাতদের নকল করছে। বিকেলে দেখা করা কে বলছে? মর্নিং কল। বেশ অদ্ভুত তো। হ্যাঁ, সমাজের উচ্চস্তরের রীতিনীতি সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলছে। তাহলে একদিকে পরিবারে এই সব ছোট ছোট সামাজিক ব্যাপারগুলো চলছে, আর অন্যদিকে ক্লেইনের জীবনে একদম অন্য কিছু একটা ঘটতে চলেছে। ঠিক পরের দিন সকালেই তো, তাই না, তার অফিসে। হ্যাঁ, রয়্যাল রিডিন নামের এক সহকর্মী, সে এসে ক্লেইনকে বেশ গম্ভীরভাবে একটা কথা বলে। কি বলে? সে বলে, রিচুয়ালিস্টিক ম্যাজিক বা আনুষ্ঠানিক জাদু খুব বিপজ্জনক জিনিস। ব্যাস এইটুকুই। কোনো কারণ ছাড়া এরকম একটা সতর্কবাণী, এটা তো ক্লেইনকে আরও চিন্তায় ফেলে দেওয়ার কথা। একদম। আর এখান থেকেই গল্পটা একটা রহস্যের দিকে মোড় নেয়।
পারিবারিক জীবনের সাধারণ গল্প থেকে সরে গিয়ে। আর এই চিন্তা নিয়েই তো ক্লেইন তার প্রশিক্ষক ওল্ড নীলের কাছে যায় ওই জাদু চর্চা করার জন্য। হ্যাঁ, আর পরিবেশটা সোর্সগুলো বলছে বেশ থমথমে ছিল। ওল্ড নীল একটা রূপোর বাক্স খুলছেন। উত্তেজনা বাড়ছে। হ্যাঁ, বাক্স থেকে একটা পার্চমেন্ট বের করছেন। সবাই ভাবছে এবার হয়তো সাংঘাতিক কোনো মন্ত্র বা চিহ্ন আঁকা হবে। আমি তো ভেবেছিলাম ভয়ঙ্কর কিছুই হতে চলেছে, কিন্তু যা হলো সেটা তো কেউ ভাবতেও পারেনি। একেবারেই না। নীল যখন পার্চমেন্টে আঁকা শেষ করল, ক্লেইন তাকিয়ে দেখে ওটা আসলে একটা আইওইউ। মানে ধার পরিশোধের রসিদ। হ্যাঁ, পরিষ্কার করে লেখা 30 পাউন্ড। অবিশ্বাস্য! এত আয়োজন, এত রহস্য, আর শেষে কিনা একটা ধার শোধের রসিদ। ঠিক। ক্লেইন যখন জিজ্ঞেস করে যে উনি কি করছেন, নীল খুব শান্তভাবে গম্ভীরভাবে উত্তর দেয়, যে আমি জাদু ব্যবহার করে আমার 30 পাউন্ডের ঋণ শোধ করার চেষ্টা করছি। ব্যাস, ওই একটা কথাতেই পুরো গল্পের মহাজাগতিক উত্তেজনাটা একেবারে দৈনন্দিন বাস্তবতায় নেমে আসে। তাহলে এই পুরোটার মানে কি দাঁড়ালো? একটা সাধারণ পরিবারের আর্থিক টানাটানি দিয়ে শুরু হয়ে হ্যাঁ, শেষ হলো এমন এক জায়গায় যেখানে মহাজাগতিক শক্তি ব্যবহার করা হচ্ছে ঋণ শোধ করার মতো একটা জাগতিক কাজে। বিষয়টা প্রত্যাশা নিয়ে খেলা করার মতো, তাই না? একদম। একদিকে যেমন বাস্তব জীবনের সমস্যা, টাকা পয়সা, সামাজিক সম্মান, আর অন্যদিকে জাদুর মতো একটা বিশাল শক্তি। কিন্তু সেই শক্তিটা মহাজাগতিক কোনো কাজে লাগছে না। না, লাগছে খুব ছোট ব্যক্তিগত সমস্যা মেটাতে।